ওয়ার্ল্ড ম্যাপের এই লেকচার সিরিজে আজকের ক্লাসে আমরা ইউরোপের দুটো দেশ সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া এইগুলো সম্পর্কে বলবো। এই ইউরোপের ভেতর দক্ষিণে একটা দেশ রয়েছে ইটালি। ইটালির উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে দেশ রয়েছে সুইজারল্যান্ড আর উত্তর পূর্ব দিকে দেশ রয়েছে অস্ট্রিয়া। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন আর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সুইজারল্যান্ড পর্যটনের জন্য খুব ফেমাস। সুইজারল্যান্ডের পুরো ইকোনমি অলমোস্ট পর্যটনের উপরেই ডিপেন্ডেন্ট। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুইজারল্যান্ডকে হেভেন অফ দ্য আর্থ বলা হয়। বিশ্বজুড়ে একটা ইন্ডেক্স পাবলিশ হয় HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্স অনুযায়ী সবার উপরে রয়েছে সুইজারল্যান্ড। গত বছর 2024 সালের মার্চ মাসে প্রকাশ হওয়া রিপোর্ট অনুযায়ী HDI ইন্ডেক্সে সবার টপে রয়েছে সুইজারল্যান্ড। এর স্কোর 0.967। ভারতের র্যাঙ্কিং এই HDI এ 134 আর ভারতের স্কোর 0.644। এইখানে ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এই এরিয়া জুড়ে একটা পর্বত রয়েছে, আল্পস পর্বত। সুইজারল্যান্ডের যে এরিয়া তার অর্ধেকের বেশি এরিয়া জুড়েই রয়েছে ওই আল্পস পর্বত। আর সুইজারল্যান্ডের এরিয়াতে আল্পস পর্বত থেকেই বিখ্যাত রাইন নদীর উৎপত্তি। আর এই আল্পস পর্বত সুইজারল্যান্ডকে অন্যান্য বিভিন্ন দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে ঠিকঠাক থাকার জন্য খুব হেল্প করে। এই আল্পস পর্বতের জন্যই ইউরোপের ভেতর সুইজারল্যান্ড একমাত্র দেশ যাকে বিভিন্ন সময় আক্রমণ করার চেষ্টা করেও করা হয়নি। তার সব থেকে বড় এক্সাম্পল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের দক্ষিণে ছিল ইটালি আর সুইজারল্যান্ডের উত্তরে ছিল জার্মানি। অর্থাৎ সুইজারল্যান্ড জার্মানি আর ইটালির মাঝখানে ছিল। জার্মানি আর ইটালি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডাইরেক্টলি ইনভলভ হওয়া সত্ত্বেও মাঝখানে এই সুইজারল্যান্ডের ওপর কখনো অ্যাটাক করেনি। তার কারণ হলো সুইজারল্যান্ডের জিওগ্রাফি। সুইজারল্যান্ড দেশটা অলমোস্ট আল্পস পর্বত জুড়েই রয়েছে, এই জন্যই কেউ কখনো এর ওপর ইনভেট করেনি। আর এই সুবাদেই সুইজারল্যান্ড বহু বছর ধরে নিউট্রাল কন্ডিশনে রয়েছে। ভারত যেরকম বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হলেও নিউট্রাল কন্ডিশনে ছিল, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, সেই রকমই এখানে সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ও নিউট্রাল কন্ডিশনে ছিল এবং অন্যান্য এখনো যে বিভিন্ন দেশের ভেতর যুদ্ধ হয় সেখানেও নিউট্রাল কন্ডিশনেই রয়েছে। আর বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের ভেতর যুদ্ধ বিগ্রহের যা অবস্থা দেখা যাচ্ছে তাতে আগামীতে পরমাণু হামলা হওয়াটা খুব স্বাভাবিক। এখন বিভিন্ন দেশের ভেতর এই পরমাণু হামলা বা নিউক্লিয়ার ওয়ার হলে বিশ্বের ভেতর অল্প কয়েকটা দেশ আছে যেগুলো সব থেকে সেফ। সেগুলো হলো একটা আইসল্যান্ড, নিউজিল্যান্ড আর ভেতরে এখানে সুইজারল্যান্ড। পরমাণু হামলা বা নিউক্লিয়ার ওয়ারের জন্য সব থেকে সেফ 3টে কান্ট্রি ধরা হয়, নিউজিল্যান্ড, আইসল্যান্ড আর সুইজারল্যান্ড। এর ভেতর নিউজিল্যান্ড আর আইসল্যান্ড এগুলো সমুদ্রের মাঝখানে অবস্থিত হওয়ায় এগুলোকে সেফ ধরা হয়। কিন্তু এই বিশাল জনবসতির ভেতরে সুইজারল্যান্ড অবস্থিত হওয়া সত্ত্বেও এটাকে সেফ ধরা হয় কারণ এই সুইজারল্যান্ডে প্রচুর নিউক্লিয়ার ফল আউট শেল্টার তৈরি করা রয়েছে। এবার যেমনটা বললাম যে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, এটা তো একটা গুরুত্বপূর্ণ শহর অবশ্যই, কিন্তু এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে সুইজারল্যান্ডে, জেনেভা। সুইজারল্যান্ডের সব থেকে বড় শহর জেনেভা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে এই জেনেভাতে। জেনেভাতে যে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে সেইগুলো হলো WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, IOM অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, IEC ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্যাল কমিশন, ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ICRC অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। এছাড়াও রয়েছে UNCTAD অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNHCHR অর্থাৎ ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস। নিউ ইয়র্কে রয়েছে ইউনাইটেড নেশনস এর মেইন অফিস। তবে ইউরোপে ইউনাইটেড নেশনস এর যে মেইন অফিস সেটাকে বলা হয় UNOG অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস এট জেনেভা। এছাড়াও রয়েছে UNECE অর্থাৎ ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ। এবার ইউনাইটেড নেশনস এর একটা অর্গানাইজেশন রয়েছে ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, যেটার হেড অফিস হলো আমেরিকার নিউ ইয়র্কে। তবে ইউরোপ ও এশিয়ার জন্য এই ইউনিসেফের হেডকোয়ার্টার হলো জেনেভাতে। ইউরোপ আর এশিয়ার জন্য ইউনিসেফের রিজিওনাল হেডকোয়ার্টার বা হেড অফিস রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এছাড়াও ইউনাইটেড নেশনস বা অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন হেডকোয়ার্টার রয়েছে, সেটা হলো অস্ট্রিয়ার ভিয়েনাতে, সেটা একটু পরে আসছি। এই যে বিভিন্ন অর্গানাইজেশন বললাম এর ভেতর একটা অর্গানাইজেশন ছিল
WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর হেডকোয়ার্টার কোথায় বললাম? জেনেভাতে। জেনেভার ভেতরে ছোট্ট একটা জায়গা রয়েছে কলোনি, এই কলোনিতে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার। তবে জেনেভা বা কলোনিতে এই WEF এর হেডকোয়ার্টার হলেও এই ইকোনমিক ফোরামের সমস্ত মিটিং হয় দোভাস নামক একটা জায়গায়। WEF এর মিটিং হয় দোভাসে এবং এই মিটিংটাকে দোভাস ফোরামও বলা হয়। এবার আমরা একটা খুব পপুলার ব্যাংকের নাম জানি, সেটা হলো সুইস ব্যাংক। এই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে বলা হয় সুইস ব্যাংক। তবে সুইস ব্যাংক সম্পর্কে দু একটা কথা আছে, সেটা আমরা লাস্টে গিয়ে বলবো। ইটালির উত্তর পূর্ব দিকে দেশ রয়েছে অস্ট্রিয়া, এর রাজধানী ভিয়েনা, এখানকার মুদ্রা হলো ইউরো। অস্ট্রিয়া, ভিয়েনা, ইউরো। এখানে একটা জু বা চিড়িয়াখানা রয়েছে টিরগার্টেন স্কনব্রান, বিশ্বের সব থেকে পুরনো জু বা চিড়িয়াখানা যেটা এখনো পর্যন্ত রানিং, সেটা হলো এই টিরগার্টেন স্কনব্রান। 1752 খ্রিস্টাব্দে এটা চালু হয় এবং এখনো রানিং রয়েছে। প্রথম মহিলা যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন এই অস্ট্রিয়ার মহিলা বার্থা ভন শাটনার। একটা খুব পপুলার এনার্জি ড্রিঙ্ক রয়েছে রেড বুল। বলা হয় এই রেড বুলের ইনভেনশন হয় অস্ট্রিয়াতে। এবার যেমনটা বললাম যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং এই ভিয়েনাতেও বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। তো কি কি অর্গানাইজেশন হেডকোয়ার্টার রয়েছে? প্রথমত হলো IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার। এছাড়াও রয়েছে ইউনিডো অর্থাৎ UNIDO ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, UNPA অর্থাৎ ইউনাইটেড নেশনস পোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন, UNODC অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম, INCB অর্থাৎ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, ইমোলিন IMOLIN অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং ইনফরমেশন নেটওয়ার্ক। এছাড়া আরেকটা খুব পপুলার অর্গানাইজেশনের জন্য বিখ্যাত এই ভিয়েনা, সেটা হলো CTBTO অর্থাৎ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশন গুলো হলো। অস্ট্রিয়াতে আরো একটা জিনিসের ইনভেনশন হয়, ইন্টারন্যাশনালি খুব পপুলার একটা ড্যান্স হলো ওয়ার্ল্ড ড্যান্স। বলা হয় এই ওয়ার্ল্ড ড্যান্সের ইনভেনশন অস্ট্রিয়াতে। এবার মাঝখানে যেমনটা বললাম যে সুইস ব্যাংক, সুইজারল্যান্ডে যে ব্যাংকগুলো আছে সেই সবগুলোকেই বলা হয় সুইস ব্যাংক। সবার ভেতর একটা ধারণা রয়েছে যে এই সুইস ব্যাংক ব্ল্যাক মানি বা কালো টাকা রাখার জন্য বিখ্যাত। এখন এটা যার যার ভাবার পার্সপেক্টিভ। সুইস ব্যাংকের টাকা রাখার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, তার ভেতর ছোট্ট একটা বলি। সুইজারল্যান্ডের আইন মানে সুইজারল্যান্ডের ব্যাংকের আইন বলে যে এখানে যতগুলো ব্যাংক আছে এবং এই ব্যাংকে যতজন কাস্টমার রয়েছে তাদের কারোর ইনফরমেশন অন্য কারোর কাছে পাস করা হবে না। বিশ্বের বিভিন্ন দেশে যেরকম ব্যাংকের যে কোনো একজন কাস্টমারের ডিটেলস অন্য যে কোনো একজন হায়ার অফিসিয়াল চাইলে দেখতে পারে, চেক করতে পারে, কিন্তু সুইজারল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে কাস্টমারের পারমিশন ছাড়া তার ইনফরমেশন কারোর সাথে শেয়ার করা যায় না। দুজনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েই কোনো কাস্টমারের ইনফরমেশন অন্য কারোর সাথে শেয়ার করা যায়। তারা হলেন যে কাস্টমার রয়েছে তার পারমিশন অথবা সুইজারল্যান্ডের যে কোর্ট রয়েছে অর্থাৎ সুইস কোর্ট, সেই সুইস কোর্টের পারমিশন পেলে তবেই কোনো কাস্টমারের ইনফরমেশন অন্য কাউকে শেয়ার করা যাবে। ধরলাম আমার কোনো একটা অ্যাকাউন্ট সুইস ব্যাংকে রয়েছে, সেক্ষেত্রে আমার ব্যাংকের ইনফরমেশন যদি আমি পারমিশন দিই তবেই ওই ইনফরমেশন ওই সুইস ব্যাংকটা অন্য কাউকে দিতে পারে, অথবা সুইস কোর্ট অর্থাৎ সুইজারল্যান্ডের কোর্ট যদি পারমিশন দেয় যে আমার ব্যাংকের ইনফরমেশন অন্য কাউকে দেওয়া যাবে, সেক্ষেত্রে দিতে পারে। এছাড়া অন্য কেউ গেলে আমার ব্যাংকের ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না। এমনকি সুইজারল্যান্ডের গভর্নমেন্টও যদি চায় তাও আমার ইনফরমেশন পাবে না। ভারতের গভর্নমেন্ট বা ভারতের কোনো এজেন্সিও যদি আমার ব্যাংকের ইনফরমেশন সুইস ব্যাংক থেকে খোঁজ করতে চায় তাকেও দেওয়া যাবে না। সুইস ব্যাংকের এই হচ্ছে সিস্টেম। আর সুইস ব্যাংকগুলোর ক্ষেত্রে টাকা জমা করারও একটা মিনিমাম ব্যালেন্স রয়েছে। বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের জন্য বিভিন্ন রকম ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। নর্মালি আমি যদি কোনো সুইস ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট রাখতে চাই, মানে সেখানে যদি টাকা জমাতে চাই, সেক্ষেত্রে $1 লক্ষ দিয়ে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে মিনিমাম। তার মানে আমার ব্যালেন্সে মিনিমাম $1 লক্ষ থাকবে। বর্তমানে ভারতীয় মুদ্রা অনুযায়ী বলা যায় যে 80 লক্ষ টাকা দিয়ে আমাকে কোনো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই 80 লক্ষ টাকাটা আমি ওখানে সেভিংস করে রাখতে পারবো। তবে সুইস ব্যাংক ওই 80 লক্ষ টাকার জন্য আমাকে কোনো ইন্টারেস্ট দেবে না। ভারতীয় কোনো ব্যাংক হলে আমি যদি 80 লাখ টাকা রাখি, সেক্ষেত্রে ওই ব্যাংক পার মান্থ বা ইয়ারলি আমাকে একটা ইন্টারেস্ট পে করবে। কিন্তু সুইস ব্যাংকে যদি আমি ওই 80 লাখ বা 1 কোটি টাকা রাখি, তার জন্য কিন্তু ওই সুইস ব্যাংক আমাকে কোনো ইন্টারেস্ট দেবে না বা সুদ হিসাবে কোনো পয়সা দেবে না, বরং ওই টাকাটা রাখার জন্য আমাকে মান্থলি বা ইয়ারলি একটা পেমেন্ট করতে হবে। আমি যে সেভিংস বা অ্যামাউন্টটা রেখেছি তার 0.006%, মোটামুটি 45 থেকে 50 হাজার টাকা মতো আমাকে ইয়ারলি একটা পেমেন্ট করতে হবে।
তবে আমি ওই টাকাটা সুইজারল্যান্ডের ওই ব্যাংকে রাখতে পারবো। এইরকম বিভিন্ন সিস্টেম বিভিন্ন সুইস ব্যাংকের ক্ষেত্রে রয়েছে। তো সুইজারল্যান্ডের রাজধানী বার্ন আর সুইজারল্যান্ডের মুদ্রা হলো সুইস ফ্র্যাঙ্ক। এই হচ্ছে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া। এরপরে আরো বিভিন্ন কান্ট্রি রয়েছে ইউরোপের, সেগুলো পরের দিন গিয়ে বলবো।